হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল এক্সেল ইন ইংলিশ। আজকের ভিডিওতে আমরা পিবি শেলি টু আ স্কাইলার্ক কবিতার শেষ অংশটুকু আলোচনা করে নেব। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1 এর লিংক দেওয়া রইল। এর আগে পার্ট 1 এ আমরা দেখেছি শেলি কিভাবে পৃথিবী আর প্রকৃতির নানান সুন্দর জিনিসের সাথে এই স্কাইলার্ক পাখিটির আনন্দমুখর গানটির তুলনা করছেন, কিন্তু শেষমেশ তার মনে হচ্ছে যে যা কিছু সুন্দর, স্বচ্ছ, সতেজ সে সব কিছুকেই যেন এই গানটি ছাপিয়ে যাচ্ছে। তিনি বলছেন, all that ever was joyous and clear and fresh thy music doth surpass। কোনো কিছুরই যেন এই গানটির সাথে তুলনা হয় না। কবির তাই জানতে ইচ্ছা হয় যে এই যে গানের এত আনন্দ, এত মিষ্টতা, এর আসল উৎস কি। আমরা দেখে নেব কিভাবে শেলি তার প্রশ্ন আর আরতি এবার মেলে ধরেন সেই পাখিটির কাছে। স্ট্যানজা 13 থেকে আমরা শুরু করব। টিচ আস, স্প্রাইট অর বার্ড। ঠিক প্রথম লাইনটার মতন, মানে প্রথম স্ট্যানজার প্রথম লাইনের মতন এখানেও কবি সরাসরি স্কাইলার্ককে সম্বোধন করে কথা বলছেন। নিশ্চয়ই মনে আছে, পোয়েটিক টার্মসে এটাকে আমরা অ্যাপোস্ট্রফি বলি। স্প্রাইট মিন্স আ ফেয়ারি, আ ম্যাজিক্যাল ক্রিয়েচার। কবি বলছেন আমাদের শিখিয়ে দাও, অপ্সরা, পরী বা পাখি তুমি যেই হও। কি জানতে চাইছেন কবি? হোয়াট সুইট থটস আর দাইন। তোমার মনের মিষ্টি চিন্তাগুলো কি? দাইন ইজ অ্যান আর্কেইক ফর্ম অফ ইয়ার্স। কবি জানতে চাইছেন পাখির মনের সেই মধুর চিন্তাগুলো যার থেকে সৃষ্টি হয় এত সুন্দর গান। আই হ্যাভ নেভার হার্ড, আমি কখনো শুনিনি, প্রেজ অফ লাভ অর ওয়াইন, প্রেম এবং মদের এরকম প্রশংসা। নাও প্রেজ অফ লাভ মানে হলো সেই সব গান, কবিতা, বর্ণনা ইত্যাদি যা ভালোবাসা এবং ভালোবাসা বা প্রেমের আনন্দকে মহিমান্বিত করে। অ্যান্ড প্রেজ অফ ওয়াইন হলো মদ্যপানের সুখকর দিকগুলি, অর্থাৎ দ্য ইনটক্সিকেটিং ইফেক্টস অ্যান্ড দ্য প্লেজার্স অফ ওয়াইন, নেশার আনন্দকে সেলিব্রেট করছে এরকম কবিতা, গান বা উৎসব। এবার লাভ অ্যান্ড ওয়াইন এই দুটোই হলো খুব প্রাচীন এবং বহুল প্রচলিত সাবজেক্টস ফর পোয়েট্রি। These are considered great sources of human happiness and inspiration for art. মানুষের প্রফুল্লতা এবং সৃষ্টির অনুপ্রেরণা হিসাবে ধরা হয় প্রেম এবং পানীয়কে, লাভ অ্যান্ড ওয়াইন। That panted forth a flood of rapture so divine, যা এমন ঐশ্বরিক উল্লাসের বন্যা বইয়ে দিয়েছে। প্যান্টেড ফোর্থ মানে উচ্ছ্বাসের সাথে, খুব স্বতঃস্ফূর্তভাবে এক আবেগের বহিঃপ্রকাশ। আ ফ্লাড অফ রাপচার মানে তীব্র আনন্দের এক উপচে পড়া, সব ভাসিয়ে নিয়ে যাওয়ার মতন। অর্থাৎ এখানে কবি জোর দিয়ে বলছেন যে প্রেম বা মদের দ্বারা অনুপ্রাণিত হয়ে মানুষের সৃষ্টি করা সবচেয়ে আবেগপ্রবণ ও আনন্দের বাঁধভাঙা প্রকাশও স্কাইলার্কের গানের মতন এরকম ডিভাইন, এরকম স্বর্গীয় বা ঐশ্বরিক হয়ে উঠতে পারে না। এবার নিজের বক্তব্যকে জোরদার করতে শেলি কিছু বিশেষ ধরনের গানের কথা এরপর উল্লেখ করছেন। কোরাস হাইমেনিয়াল। Hymen was the Greek god of marriage. So hymeneal is an adjective formed from hymen. কোরাস হাইমেনিয়াল বলতে সমবেত কণ্ঠে বিবাহের গানকে বোঝাচ্ছে। বিয়েতে যেই গান সবাই মিলে গাইছে, তাতে মিশে থাকছে অনেকখানি আনন্দ, ভালোবাসা, উচ্ছ্বাস, একটা শুভ উৎসবের উচ্ছল সুর। অর ট্রায়াম্ফাল চান্ট। ট্রায়াম্ফ মানে ভিক্টরি, সাকসেস, জয় বা সাফল্য। ট্রায়াম্ফাল চান্ট তাই বিজয়ের গান বোঝায়, যেটা খুব পাওয়ারফুল, খুব ইন্সপিরেশনাল, আর তার মধ্যে অনেকখানি গর্ববোধ, সাফল্যের উচ্ছ্বাস আর সেলিব্রেশন, উদযাপন থাকছে। মানুষের দৈনন্দিন সাদামাটা জীবনে বিবাহ আর বিজয় এই দুটো অকেশনই খুব স্পেশাল, তাই এই দুটো বিষয়কে উদযাপন করে গাওয়া গানগুলিও খুব চার্মিং, মনোমুগ্ধকর হয়। দে মার্ক দ্য হাইট অফ হ্যাপিনেস অ্যান্ড সেলিব্রেশন।
কিন্তু শেলির কি মনে হচ্ছে? Matched with thine would be all but an empty want. এই গানগুলিও যদি তোমার গানের সাথে ম্যাচ বা কম্পেয়ার করা হয়, তাহলে এই গানগুলিকে একটা এমটি ওয়ান্ট বা ফাঁপা গর্ব বা অন্তঃসার শূন্য আড়ম্বর অহংকার ছাড়া কিছুই মনে হবে না। ওয়ান্ট মানে অহংকার বা গর্বের প্রদর্শন, এমটি মানে তো জানোই শূন্য। A thing wherein we feel there is some hidden want. এখানে want মানে অভাব। শেলি এখানে বলছেন যে স্কাইলার্কের গানের সাথে তুলনা করলে মানুষের জীবনের সব থেকে আনন্দের মুহূর্তের খুশির গানগুলো তাদের আপাত মহিমা সত্ত্বেও আমাদের মনে হবে যেন সেগুলোতে কোনো একটা হিডেন ওয়ান্ট বা লুকোনো অভাব রয়ে যাচ্ছে, সেগুলোকে অসম্পূর্ণ বলে মনে হবে। অপরদিকে স্কাইলার্কের গান কিন্তু সম্পূর্ণ, কোনো রকম খামতি ঘাটতি সেখানে নেই, সেই পরিপূর্ণতা কিন্তু মানুষের শিল্পে নেই। What objects are the fountains of thy happy strain? Fountains here metaphorically represent the origins of the skylark's melodious song. Fountains এখানে মেটাফর রূপক অর্থে স্কাইলার্কের গানের উৎস বা উৎপত্তি স্থলকে বোঝানো হয়েছে। স্ট্রেন মানে সুরেলা গান। কবি জিজ্ঞাসা করছেন যে কোন বস্তুগুলি বা কোন বিষয়গুলি তোমার এই আনন্দময় গানের উৎস? হোয়াট ফিল্ডস অর ওয়েভস অর মাউন্টেন্স? তিনি আন্দাজ করছেন যে হয়তো কোনো সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা পাখিটি ওড়ার সময় দেখেছে, এবং শেলি এরপর সেই সম্ভাব্য জিনিসগুলির একটা তালিকা দিচ্ছেন যেগুলো হয়তো পাখিটিকে ইন্সপায়ার করে থাকতে পারে। হোয়াট ফিল্ডস কোন সবুজ মাঠ? ওয়েভস তরঙ্গ, সমুদ্র বা নদীর ঢেউ নাকি? মাউন্টেন্স পাহাড়ের মহিমান্বিত উপস্থিতি তার সেই গানের উৎস। What shapes of sky or plain? Now continuing with the list of these natural wonders, প্রাকৃতিক বিস্ময় ও সৌন্দর্যের সেই তালিকায় এবার যোগ হচ্ছে শেপস অফ স্কাই, আকাশের নানা রূপরেখা, সম্ভবত সদা পরিবর্তনশীল মেঘের আকার, ভোর বা বিকেলবেলার আকাশে নানান রঙের খেলা, অথবা প্লেন সমভূমির রূপরেখা, ঘন বন, ঊষর মরুভূমি, সবুজ উপত্যকা। কবি প্রাকৃতিক জগতের বিভিন্ন দৃশ্য এখানে এক্সপ্লোর করছেন যেন। হোয়াট লাভ অফ দাইন ওন কাইন্ড? এবার বাহ্যিক প্রাকৃতিক সৌন্দর্য থেকে সরে এসে কবি এখন একটি আভ্যন্তরীণ আবেগপ্রসূত উৎসের কথা ভাবছেন। তিনি বলছেন তোমারই মতন অপর এক স্কাইলার্ক পাখির প্রতি প্রেমই কি তোমার এই আনন্দের কারণ? হোয়াট ইগনোরেন্স অফ পেন? নাকি দুঃখ যন্ত্রণার প্রতি অজ্ঞানতা ইগনোরেন্সই তোমার যাবতীয় আনন্দের কারণ? মানুষের জীবনের ব্যথা বেদনার কথা তুমি জানো না, আর এই না জানার জন্যেই তোমার গানের মধ্যে কোনো ব্যথার ছোঁয়া নেই, সেখানে শুধুই আনন্দ। সো ইগনোরেন্স ইজ ব্লিস। এখানে আমরা দেখতে পাচ্ছি all the lines in this stanza end with a question mark, so these are rhetorical questions. কবি এখানে পাখিটির কাছে প্রশ্ন করছেন একের পর এক 5টা প্রশ্ন, কোনো উত্তরের প্রত্যাশায় নয় কিন্তু, বরং প্রশ্নের মাধ্যমে তিনি তার বিস্ময় আর মুগ্ধতা প্রকাশ করছেন এবং একই সাথে তার গানের সম্ভাব্য ইন্সপিরেশনসগুলিও অনুসন্ধান করার চেষ্টা করছেন। There is also the repeated use of the word what at the beginning of several lines. এই ফিগার অফ স্পিচটিকে বলা হয় অ্যানাফোরা, the repetition of words or phrases at the beginning of successive sentences to create a sonic effect. এই what শব্দের বারংবার ব্যবহার একটা রিদমিক ইফেক্ট তৈরি করছে এবং একই সাথে কবির তীব্র কৌতূহল বোধটাকেও যেন এমফাসাইজ করছে। With thy clear keen joyance, clear মানে বিশুদ্ধ স্পষ্ট, কিন মানে তীব্র তীক্ষ্ণ, আর জয়েন্স হলো গভীর অনুভূতিপূর্ণ উচ্ছ্বাসপূর্ণ আনন্দ। মানে স্কাইলার্ক তোমার আনন্দটা স্বচ্ছ তীক্ষ্ণ আর গভীর। ল্যাঙ্গার ক্যানট বি, ল্যাঙ্গার মানে ক্লান্তি, শারীরিক বা মানসিক অবসন্নতা, উদ্দীপনার অভাব বলা যায়, যা প্রায়শই মানুষকে প্রভাবিত করে, নিস্তেজ করে দেয়।
কবি জোর দিয়ে বলছেন যে স্কাইলার্কের মধ্যে কখনোই সেই ক্লান্তি বা অবসাদ নেই। শ্যাডো অফ অ্যানয়েন্স নেভার কেম নিয়ার দি। শ্যাডো অফ অ্যানয়েন্স মানে বিরক্তির ছায়া, অর্থাৎ সামান্যতম বিরক্তিও কখনো তোমার ধারে কাছে আসেনি। Thou lovest, but never knew love's sad satiety. Satiety মানে হলো the state of over satisfied, প্রয়োজনের অতিরিক্ত তৃপ্তি যা আর ভালো লাগা সৃষ্টি করে না, বরং এক ধরনের একঘেয়েমি আর বিরক্তির উদ্রেক করতে থাকে। যেরকম প্রথম প্রেমে যে উত্তেজনা, উচ্ছ্বাস, ভালো লাগা থাকে, অনেকদিন হয়ে গেলে সেই প্রথম দিকের ভালো লাগাটুকু কেটে যায়। পরিপূর্ণ প্রেম তখন এই স্যাড স্যাটিটি, দুঃখজনক পরিতৃপ্তি নিয়ে আসে। স্কাইলার্কের ক্ষেত্রে বোধহয় ব্যাপারটা উল্টো, কারণ তার গানের মধ্যে যে ক্লিয়ার কিন জয়েন্স আছে তা বুঝিয়ে দেয় যে মানুষের জীবনে যে মোহভঙ্গের দুঃখজনক অভিজ্ঞতা হয় তার মনে কিন্তু সেরকম কোনো আনওয়ান্টেড ফিলিং জন্ম নেয় না। তাই তার গানে এরকম কোনো ক্লান্তি নেই, কোনো বিরক্তি নেই, কোনো মোহভঙ্গের কষ্ট নেই, আছে শুধু একরাশ সতেজ স্বচ্ছ আনন্দ। এবারে জীবনের দুঃখ, কষ্ট, নেতিবাচক দিকগুলোর ব্যাপারে কথা বলতে গিয়ে কবি এসে পড়েন টু দ্য আলটিমেট কজ অফ অল পেন অ্যান্ড সাফারিং, দ্যাট ইজ ডেথ, মৃত্যু। কি বলছেন দেখা যাক। ওয়েকিং অর asleep, তুমি জেগে থাকো বা ঘুমিয়ে থাকো, গভীর বিষয় সম্পর্কে তোমার উপলব্ধিটা কিন্তু একই থাকে। অর্থাৎ এখানে কবি স্কাইলার্কের একটা ডিপার ইনহেরেন্ট সহজাত প্রজ্ঞার ইঙ্গিত দিচ্ছেন, যা শারীরিক সচেতনতার বা অবচেতন অবস্থার ঊর্ধ্বে। দাও অফ ডেথ মাস্ট ডিম, এখানে ডিম মানে বিচার করা, বিশ্বাস করা, মানে তুমি মৃত্যু সম্পর্কে এমন কিছু বোঝো, জানো বা ভাবো, থিংস মোর ট্রু অ্যান্ড ডিপ, মৃত্যু সম্পর্কে এই থিংস বা বিষয়গুলো মানুষের বোঝার চেয়ে অনেক বেশি, তোমার বোঝা অনেক বেশি সত্য এবং গভীর। দ্যান উই মর্টালস ড্রিম, যা আমরা মরণশীল মানুষেরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এখানে ড্রিম বলতে শুধু ঘুমের মধ্যে দেখা স্বপ্ন নয়, বরং আমাদের সজাগ অবস্থার চিন্তা, কল্পনা এবং মৃত্যু সম্পর্কে মানুষের সীমিত ধারণাকেও বোঝানো হয়েছে। কিন্তু স্কাইলার্কের এই জীবন আর মৃত্যুর রহস্য নিয়ে এক গভীর অন্তর্দৃষ্টি আছে, একটা সম্যক জ্ঞান আছে। আর তার ফলে কি হচ্ছে? Or how could thy notes flow in such a crystal stream? না হলে তোমার গানের সুর এত স্বচ্ছ সুন্দর ঝর্ণাধারার মতো বয় কি করে? Again it's a rhetorical question. এই প্রশ্নটা এখানে কবির দাবিটাকে জাস্টিফাই করছে যে স্কাইলার্কের মৃত্যু সম্পর্কে এমন গভীর এবং শান্ত উপলব্ধি যদি না থাকতো, তবে তার গান এমন ক্রিস্টাল স্ট্রিম, অর্থাৎ স্ফটিকের স্রোতের মতো, যা ভীষণ স্বচ্ছ, নির্মল, গ্লানিহীন, সেরকম হতে পারত না। সো দের ইজ অলসো প্রমিনেন্ট মেটাফর ইন দিস লাইন। এখানে স্কাইলার্কস নোটস আর কম্পেয়ার্ড উইথ আ ক্রিস্টাল স্ট্রিম, স্কাইলার্কের গান একটা স্ফটিক স্বচ্ছ জলধারার মতনই সুন্দর, নির্মল, অবিরত, প্রবাহমান। সে জানে জীবনের পরপারে মৃত্যুর আসল স্বরূপ কি, তাই তার কণ্ঠ নির্ভয়, দুশ্চিন্তাবিহীন, সাবলীল, ঠিক এক স্বচ্ছ ঝর্ণাধারার বাধাহীন, অন্তহীন প্রবাহের মতন। নাও দিস স্ট্যান্জা ইজ ভেরি ফেমাস। প্রায়ই আমরা এই লাইনগুলো কোট করে থাকি। পুরো কবিতাটা না পড়লেও অনেকে এই লাইনগুলো কিন্তু জানে। We look before and after, আমরা সব সময় পিছনের দিকে তাকাই বা পরের দিকে তাকাই। অর্থাৎ আমরা মানুষেরা বিফোর, যা পূর্বে ঘটে গেছে সেই অতীতের কথা ভাবি, অথবা আফটার, যা পরে ঘটতে পারে সেই ভবিষ্যতের কথা চিন্তা করি। এই করতে গিয়ে বর্তমান সময়টা আর উপভোগ করা হয় না। অ্যান্ড পাইন ফর হোয়াট ইজ নট, আর কাছে যেটা নেই সেটার জন্য হাহাকার করি। পাইন শব্দটার মানে হলো টু লং ডিপলি অর ইয়ার্ন স্যাডলি ফর সামথিং, কোনো কিছুর জন্য গভীরভাবে আকুল হওয়া, কোনো অপ্রাপ্তির জন্য একটা তীব্র কষ্ট পাওয়া। Now this highlights a fundamental human flaw. অতীতে যা হারিয়ে গেছে
বা ভবিষ্যতে হয়তো যেটা পাওয়ার সম্ভাবনা নেই, মানুষের মন সেই আনঅ্যাটেনেবল জিনিসটার জন্যই ব্যাকুল হয়। বাস্তবে তার কাছে যেটা আছে তার মধ্যে সুখ খুঁজে পায় না। আর তার ফলে কি হয়? আওয়ার সিনসিয়ারেস্ট লাফটার, মানে আমাদের সবথেকে আন্তরিক হাসিটাও উইথ সাম পেইন ইজ ফ্রট, কিছু না কিছু দুঃখ বেদনা দিয়ে সেটা ভরা থাকে। ফ্রট মানে ফিল্ড উইথ। স্কাইলার্কের আনন্দে কোনো বিষাদের ছায়া নেই, কিন্তু মানুষের মন খোলা হাসির মাঝেও লুকিয়ে থাকে কোনো না কোনো কষ্ট, কোনো একটা পুরনো দুঃখ বা অনাগত কোনো কিছু নিয়ে একটা দুর্ভাবনার ছায়া। ইটস নেভার পারফেক্ট। And now that oft quoted line, our sweetest songs are those that tell of saddest thoughts. আমাদের মধুরতম গানগুলি সবচেয়ে দুঃখের কথা বলে। মানে যে গান বা কবিতা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায় সেগুলোকেই আমরা সুইটেস্ট বা সবচেয়ে সুন্দর মধুরতম বলি। এই মর্মস্পর্শী গানগুলি কিন্তু প্রায় সব ক্ষেত্রেই জীবনের কোনো কঠিন অভিজ্ঞতা, একাকিত্ব, কোনো অপ্রাপ্তি বা গভীর একটা দুঃখ বোধ থেকে জন্ম নেয়। এই গানগুলির অ্যাপিল কিন্তু সার্বজনীন, আমরা সবাই এগুলির সাথে একাত্ম বোধ করতে পারি। এগুলো আমাদের মনে একটা ক্যাথারসিস, এক ধরনের মানসিক মুক্তির অনুভূতি দেয়। It's the depth of sadness in a song that allows us to feel its sweetness more deeply. দুঃখের গভীরতার উপলব্ধিটাই সেই গানটিকে আমাদের কাছে বেশি প্রিয়, বেশি মধুর করে তোলে। তাই স্কাইলার্ক পাখি যেখানে একটা নিরবচ্ছিন্ন আনন্দে গান করতে পারে, মানুষের সবথেকে সুন্দর সৃষ্টি, তা শ্রেষ্ঠ শিল্পের মধ্যেও অবিচ্ছেদ্যভাবে রয়ে যায় কোনো না কোনো একটা দুঃখের অনুভূতি। Yet if we could scorn, যদি আমরা নিদারুণ অবজ্ঞা করতে পারতাম, স্কর্ন করতে পারতাম, তাচ্ছিল্য করে ত্যাগ করতে পারতাম, হেট অ্যান্ড প্রাইড অ্যান্ড ফিয়ার, ঘৃণা যা মানুষের মধ্যে বিভেদ, বৈরিতা, দূরত্ব আনে, প্রাইড অহংকার যা মানুষের পতন ডেকে আনে, অ্যান্ড ফিয়ার ভয় আতঙ্ক যা মানুষের অগ্রগতি আর সাফল্যের পথে বাধা সৃষ্টি করে। মানুষের সুখের পথে তার এই নেতিবাচক অনুভূতিগুলোই প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায়। ইফ উই ওয়ার থিংস বর্ন নট টু শেড আ টিয়ার, যদি আমরা সৃষ্টি হতাম এমনভাবে যাদের কোনো দুঃখের অনুভূতি হয় না, যাদের চোখ দিয়ে জল পড়ে না, দ্যাট ইজ উইদাউট সাফারিং অর ইমোশনাল পেইন, অর্থাৎ দুঃখ কষ্ট ছাড়া, অশ্রুপাত না করা আনন্দময় প্রাণীও যদি আমরা হতাম, I know not how thy joy we ever should come near, তবুও আমি জানি না কিভাবে আমরা কখনো তোমার অর্থাৎ thy means your, তোমার অর্থাৎ স্কাইলার্কের আনন্দের ধারে কাছেও পৌঁছাতে পারতাম কিনা। তাহলে এখানে শেলি বলছেন যে আমরা মানুষেরা যদি কখনো দুঃখ ভয় অহংকার এই সমস্ত জিনিসকে তাচ্ছিল্য করে সরিয়েও রাখি, বেদনার স্পর্শ না পাওয়া কোনো বিশেষ প্রাণী হয়েও যদি আমরা জন্মাই, তাহলেও স্কাইলার্কের মতন পরিপূর্ণ আনন্দ আমাদের পক্ষে অনুভব করা সম্ভব নয়। তা সব অবস্থাতেই যেন মানুষের আয়ত্তের বাইরেই রয়ে যাবে। বেটার দ্যান অল মেজার্স, সমস্ত সুন্দর সুরের চেয়ে ভালো, অফ ডিলাইটফুল সাউন্ড যা মনকে প্রফুল্লিত করে। মেজার্স বলতে এখানে মিউজিক্যাল নোটস মেলোডিজ, যার একটা সুসংবদ্ধ ছন্দ গঠন আছে তাকে বোঝানো হয়েছে। এখানে স্কাইলার্কের স্বতঃস্ফূর্ত আনপ্রিমেডিটেটেড প্রাকৃতিক গান মানুষের কেয়ারফুলি ক্রাফটেড, খুব যত্ন করে অনেক চিন্তা ভাবনা সময় নিয়ে তৈরি করা মধুর সুরেলা গানের থেকেও বেটার, শ্রেষ্ঠতর বলা হয়েছে। বেটার দ্যান অল ট্রেজার্স দ্যাট ইন বুকস আর ফাউন্ড, সমস্ত সম্পদের চেয়েও উত্তম যা বইয়ের পাতায় খুঁজে পাওয়া যায়। ট্রেজার্স এখানে স্পেসিফিক্যালি বোঝাচ্ছে মানুষের জ্ঞান, তার প্রজ্ঞা, তার আর্টিস্টিক মাস্টারপিসেস যা বইতে পাওয়া যায়। তার মানে রেকর্ডেড হিউম্যান ইন্টেলেক্ট অ্যান্ড লিটারারি অ্যাচিভমেন্টের থেকেও স্কাইলার্কের ন্যাচারাল জিনিয়াস আরও বেটার, আরও উত্তম। মানুষের জ্ঞান আর কল্পনার সাহায্যে সৃষ্টি সব রকম শিল্পকর্মের থেকেও উত্তম কি মনে হচ্ছে? Thy skill to poet were,
means your skill should be an inspiration, a lesson to a poet like me. তোমার এই স্কিল, তোমার এই দক্ষতা, এই ক্ষমতা একজন কবির জন্য শিক্ষণীয়, যা পৃথিবীর সব সুন্দর গান, বইয়ের পাতা যাবতীয় সম্পদের থেকেও শ্রেষ্ঠতর। দাও স্কর্নার অফ দ্য গ্রাউন্ড, হে ভূমির প্রতি উদাসীন আকাশচারী। স্কর্ন মানে অবহেলা করা, স্কর্নার মানে যে তুচ্ছ জ্ঞান করছে, যে অবহেলা করছে। আর গ্রাউন্ড বলতে এখানে শুধু পৃথিবী বা মাটিকে বোঝাচ্ছে না, এটা প্রতীক হয়ে দাঁড়ায় পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট, ব্যথা বেদনা, বন্ধনের। স্কাইলার্ক সেই সমস্ত কিছুকে হেলায় ফেলে রেখে অনেক উঁচুতে উঠে গেছে। পৃথিবীর সীমাবদ্ধতাকে সে যেন স্কর্ন করে, অবজ্ঞা করে। টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস, এবার কবি স্কাইলার্কের কাছে সরাসরি তার আকুল আরতি রাখেন, তোমার এই অফুরন্ত আনন্দের অন্তত হাফ, অর্ধেকটা আমাকে শিখিয়ে দাও। অর্থাৎ তোমার মতো সম্পূর্ণ না হোক, অর্ধেক খুশিও কিভাবে থাকতে পারি সেই শিক্ষা আমাকে দাও পাখি। দ্যাট দাই ব্রেন মাস্ট নো, যা তোমার মস্তিষ্কে আছে, অর্থাৎ এই আনন্দের উৎসের জ্ঞান সহজাতভাবেই তোমার মস্তিষ্কে নিহিত, বাইরে কোথাও থেকে তোমায় শিখতে হয়নি বা অনুপ্রেরণা নিতে হয়নি। such harmonious madness, এমন এক সুরেলা উন্মাদনা, a beautiful oxymoron. Now oxymoron is a figure of speech that combines two opposite or contradictory terms in a brief phrase like bittersweet, open secret. আমরা হারমোনি বা ঐক্য, সমন্বয় এবং ম্যাডনেস, পাগলামি, উন্মত্ততা, এই দুটো ওয়ার্ড বা এই দুটো কনসেপ্টকে সাধারণত একে অন্যের বিপরীতার্থক বলেই মনে করি, কিন্তু এখানে এই শব্দ দুটো পাশাপাশি বসিয়ে কবি বুঝিয়েছেন এমন এক সৃষ্টিশীল অবস্থা যেখানে ম্যাডনেস অর্থাৎ তীব্র আবেগ বা উন্মাদনা একটা হারমোনিয়াস মানে সুন্দর ও সুশৃঙ্খল রূপ পায়। এখানে ম্যাডনেস মানে শুধুমাত্র পাগলামি নয়, বরং শিল্পীর মনের এক গভীর অনুপ্রেরণা, যা এত শক্তিশালী এবং এত উন্মত্ত যে তা যেন প্রায় পাগলামির মতন মনে হয়। আর হারমোনিয়াস মানে সেই উন্মাদনার মাঝেও থাকে এক ধরনের সৌন্দর্য, নিয়ন্ত্রণ, এক ধরনের ভারসাম্যের ভাব, ঠিক যেন সুরেলা শিল্পময় কোনো সৃষ্টি। ফ্রম মাই লিপস would flow, আর সেরকম সৃষ্টি আমার মুখ দিয়ে এমন ভাবে প্রবাহিত হবে, the world should listen then as I am listening now, তখন এই সারা পৃথিবী আমার সেই রচনা করা কবিতা বা গান মন দিয়ে শুনবে, ঠিক যেমন মন্ত্রমুগ্ধ হয়ে আমি তোমার গান এখন শুনছি। And so, with this final plea to the skylark, Shelley ends his poem on a note of wonder and longing. এক বিস্ময় ও আকাঙ্ক্ষায় কবিতাটি শেষ হচ্ছে, যে স্কাইলার্কের আনন্দের সামান্য অংশ যদি তিনি পেতেন সেটাই হতো তার শিল্পের রসদ। একই সাথে তার এই প্লি, তার এই আকুতি, এই প্রার্থনাটা প্রকাশ করছে দ্য ইটার্নাল হিউম্যান অ্যাসপিরেশন ফর আ জয় আনটেইন্টেড বাই পেন, ব্যথা মুক্ত, বেদনা থেকে মুক্ত আনন্দের জন্য মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষা, অ্যান্ড দ্য ড্রিম অফ অ্যান আর্ট দ্যাট ক্যান ট্রুলি মুভ অ্যান্ড আপলিফট দ্য ওয়ার্ল্ড। ফাইনালি এমন একটা শিল্প সৃষ্টি করার স্বপ্ন যা বিশ্বকে আলোড়িত করবে, মন্ত্রমুগ্ধ করবে, তাকে আরো উন্নত করে তুলবে। কবিতায় কি কি ফিগার অফ স্পিচ ব্যবহার হয়েছে তা আমরা দেখে নিয়েছি পড়ার সময়। এবার আমরা এক নজরে দেখে নেব এর রাইম স্কিম আর মিটারটা কি। প্রত্যেকটা স্ট্যান্ডাতে 5টা করে লাইন আছে উইথ দ্য রাইম স্কিম এ বি এ বি বি। খুবই সিম্পল, মানে ফার্স্ট আর থার্ড লাইনের মিল হচ্ছে এবং সেকেন্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ লাইনের শেষ শব্দগুলো আবার মিল থাকছে। এবার আমরা মিটার বা ছন্দের বিন্যাসটা দেখে নেব। প্রত্যেকটা স্ট্যান্ডার প্রথম 4টে লাইন লেখা হচ্ছে ট্রকেইক ট্রাইমিটারে, তার মানে প্রত্যেক লাইনে 3টে করে ফিট আছে। প্রত্যেক ফুটের প্রথম সিলেবলটা হচ্ছে স্ট্রেসড আর তার পরের সিলেবলটা হচ্ছে আনস্ট্রেসড। কিন্তু প্রত্যেক স্ট্যান্ডার ফাইনাল বা ফিফথ লাইনটা এক্সেপশন, একটু আলাদা থাকছে। এখানে আমরা পাচ্ছি
আয়াম্বিক হেক্সামিটার, যাকে আলেকজান্ড্রাইনও বলা হচ্ছে। এখানে টোটাল 6টা ফিট থাকছে। প্রত্যেকটা ফুটের প্রথম সিলেবলটা আয়াম্বিক, যেহেতু প্রথম সিলেবলটা হচ্ছে আনস্ট্রেসড এবং পরেরটা স্ট্রেসড। 4টে ছোট লাইনের পরে এই যে একটা অন্তিম লম্বা লাইন পাচ্ছি, এটা একটা বিস্তারের অনুভূতি নিয়ে আসছে, যেন স্কাইলার্ক পাখিটির একটা অবিরত ঊর্ধ্বগামী উড়ে চলাকে এটা প্রতিফলিত করছে। এর সাথেই শেষ করছি শেলি টু আ স্কাইলার্ক কবিতার এক্সপ্লেনেশন। Please like, share and comment if you like this video. Please subscribe to this channel for more such videos. Thank you for being part of this poetic journey.